নাসির সাহেব আর ইসরাত বাড়ির বাহিরে বের হয়েছেন সামনেই গ্রোসারি শপে যাওয়ার জন্য। ইসরাত রেডি হয়ে আসতে আসতে নাসির সাহেব তার দৃষ্টিসীমার বাহিরে চলে গেলেন। ইসরাত দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে হাঁটতে শুরু করল। সৈয়দ বাড়ির ফটক পার করে যেতে নেবে জাইন পেছন থেকে গম্ভীর গলায় বলে উঠল, দাঁড়ান। ইসরাত পিছু ফিরে তাকানোর আগেই জাইন দ্রুত পায়ে এগিয়ে আসলো। কোনো কথা ছাড়া এক হাত দিয়ে চেপে ধরল মেয়েলি নরম হাত। ইসরাত থমকে দাঁড়ালো। চোখ উপরে তুলতেই জাইন ইশারা করল সামনে পা বাড়ানোর জন্য। ইসরাত কতক্ষণ নিজের জায়গায় স্থির দাঁড়িয়ে থেকে নিজেকে স্বাভাবিক করল। ঢোক গিলে অগ্রসর হলো সামনের দিকে। জাইন কোনো কথা বলল না। চুপচাপ মাথা নিচু করে চলা ইসরাতের মিষ্টি মুখের দিকে একধ্যানে তাকিয়ে রইল। নুসরাতের কথা শেষ হওয়ার আগেই তার গালে পরপর বাজিয়ে দুটো থাপ্পড় পড়ল। তারপর থেকেই পিনপতন নীরবতা। বদ্ধ রুমে চুপচাপ দাঁড়িয়ে ইরহাম মাহাদি। কোনো শব্দ ব্যয় করেনি দুজন। বুঝেছে কথা বললেই তাদের উপর নুসরাতের রাগ ঝাড়বে এই লোক। তাই চুপ থাকাই শ্রেয় মনে হয়েছে দুইজনের নিকট। আরশ এখনও নিজের জায়গায় চুপচাপ বসে সামনের ভদ্রমহিলাকে একমনে দেখছে। নুসরাত থাপ্পড় খাওয়ার পর থেকে মুখে কুলু পেটেছে। গালি দিতে চায়নি সে। আসলে দিতে চাইছিল, কিন্তু মনে মনে। সেটা স্লিপ অফ টাং হয়ে মনে মনে না হয়ে জোরে বের হয়ে গেছে। এতে বেচারির দোষ কি? দোষ তো তার মুখের, তাই না? তাহলে এই ব্যাটা তাকে এত জোরে মারল কেন? তাই আবারও মুখ ফসকে ভুল কিছু বের হওয়ার ভয়ে ঠোঁট চেপে ধরে বসে আছে। তার নাজুক গালে আর থাপ্পড় খেতে চাচ্ছে না এই মুহূর্তে। জন্মের পর এই প্রথম এত থাপ্পড় খেয়েছে মনে হয় সে। কিভাবে তার মতো একটা মেয়েকে এই লোক ধুমধাম করে মারছে? জামাই হয়েছে তো কি মাথা কিনে নিয়েছে নাকি? এই আরশ বেটাকে একটা শিক্ষা না দিলে সেও নুসরাত নাসির না। এই নিয়ে গুনে গুনে তাকে এই বেটা 15টা থাপ্পড় মেরেছে। সব ফিরিয়ে দেবে সে। গালিগালাজ শব্দটাই পছন্দ না আরশের। সে নিজেও গালি দেয় না, আবার তার সামনে কেউ গালি দিক সেটাও সে পছন্দ করে না। এতে রাগ হয় প্রচুর। বর্তমানে তার চোখের সামনে নিস্তব্ধ হয়ে বসা নুসরাতের কিয়ৎকাল পূর্বের গালি শুনে রাগ বিরক্তি দুটোর একটাই হচ্ছে না। এ তো সে মহাবিরক্ত। কেন রাগ হচ্ছে না? কেন বিরক্ত আসছে না এই বেয়াদব মহিলার উপর? সূক্ষ্ম গলা ভেজানোর জন্য ঢোক গিলে নিল। তাতে গলার অ্যাডামস অ্যাপেল উপর নিচ বিট করল। নিষ্প্রাণ চোখে স্থির চেয়ে থাকলো বাজ পাখির ন্যায় মেলি মুখখানার দিকে। থাপ্পড় খাওয়ার জন্য গালে কিছুটা দাগ পড়েছে, সেদিকেই তার চোখ বারবার ঘুরে গিয়ে দৃষ্টিবদ্ধ হলো। নুসরাত বসে থাকতে থাকতে বিরক্ত হলো। এতক্ষণ ধরে চুপচাপ বসে আছে, এর মানে এই না যে আজ সারাদিন এভাবেই বসে থাকবে সে। তাই নিজের বন্ধ রাখা মুখ খুলল কষ্ট করে। গাল দুটো অসাড় হয়ে আছে। নিজের রাগ ভেতরে চেপে সোজাসুজি বসে প্রশ্ন ছুড়ল, এই ভাই, আপনার সমস্যা কি? আরশ কথা বলল না, স্থির নিজের জায়গায় থাকল। কিন্তু চোখের মণি মুখ থেকে সরে এসে তার নাকে গালে স্থির হলো। নুসরাত অদম্য রাগ দাঁতের নিচে চাপা দিয়ে দাঁতে দাঁত চেপে কোনো রকম জিজ্ঞেস করল, কি সমস্যা কি আপনার? এরকম করে বসে আছেন কেন? আচ্ছা বাদ দিন, আপনি বসে থাকেন এভাবে। আমাকে যেতে দিন। আমার তো একটা মান সম্মান আছে। সারাদিন এভাবে বাহিরে থাকলে মানুষ ভালো বলবে না। সামনাসামনি এই কথা বললেও মনে মনে নুসরাত তার উল্টোটা বিড়বিড় করল, যার যা ভাবার ভাবুক, আমি নুসরাত নাসির এসবের পরোয়া করি না। আরশ নুসরাতের কথায় হয়তো একটু বিরক্ত হলো, তাই মুখের শান্ত ভঙ্গিমায় একটু বিরক্ত ফুটিয়ে তুলে ইরহামের উদ্দেশ্যে বলে উঠল, এই বেয়াদব মহিলার মুখ ভালো করে বেঁধে রাখ। কখন থেকে স্বামী সমান অভিভাবকের উপর চিৎকার করে যাচ্ছে।
ইরহাম নুসরাতের মুখে কাপড় বাঁধতে নেবে আরশ চোখ রাঙালো। গম্ভীর গলায় সতর্কতা জারি করে বলল, মোলায়েম করে বাঁধবি, যাতে আমার মিসেস একদম ব্যথা না পায়। যদি সামান্য ব্যথা পায় তাহলে। ইরহামকে আর বলতে হলো না, সে মাথা ঝাঁকিয়ে বোঝালো বুঝে গেছে। নুসরাতের মুখে কাপড় বাঁধার আগেই আরশ তা থাবা মেরে নিয়ে নিল। ফুঁস করে উঠে ইরহামকে ধমকালো, তোকে বলেছি আমি কাপড় বাঁধতে। ইরহাম আরশের দুই কথায় তবদুল হয়ে দাঁড়িয়ে রইল। মাহাদি কোনো কথা না বলে আরেকটা চেয়ার টেনে নুসরাতের সামনাসামনি বসতে যাবে আরশ ঠেলে দূরে সরিয়ে দিল। ইশারায় কোণার একটা জায়গা দেখিয়ে বলে উঠল, ওইখানে গিয়ে বস, এদিকে কি মধু লাগানো আছে? নুসরাত বারবার বিরক্তের উপর বিরক্ত হলো, কিন্তু তা বহিঃপ্রকাশ ঘটানোর সুযোগ না পেয়ে দাঁত কামড়ে বসে থাকতে হলো। এক হাত নাড়াতে পারছে না, তার উপর এই আপদ। আরও সেবার কিছু বলতে নেবে নুসরাত পুরুষালী ঠোঁটের দিকে চোখ স্থির রেখে জিজ্ঞেস করল, সিগারেট খান? আরশ নির্দ্বিধায় স্বীকারোক্তি দিল, হুম। নুসরাত চোখ সরু করে আবারও শুধালো, মদ খান? না, কিন্তু বগলের নিচে নিয়ে ঘুরি। নুসরাত মুখ দিয়ে বাহুব্বা দিল। হাত নাড়াতে না পারায় হাততালি দিতে না পেরে প্রচুর ব্যথিত হলো। আবারও প্রশ্ন করল, আর কি কি বগলের নিচে নিয়ে ঘোরেন আপনি? মেয়ে মানুষও বগলের নিচে নিয়ে ঘুরি। নুসরাত কিয়ৎকাল আরশকে অবলোকন করল, অতপর মৃদুস্বরে মিষ্টতায় পরিপূর্ণ কণ্ঠে আওড়াল, হাতে ব্যথা পাচ্ছি, খুলে দিন। আরশ ইরহামকে ভ্রু দিয়ে ইশারা করে গম্ভীর কণ্ঠে বলে উঠল, খুলে দে। ইরহাম অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, খুলে দেব? আরশ শব্দ করে শ্বাস ফেলল, চোখের ইশারায় বলল খুলে দিতে। ইরহাম হাতের বাঁধনে হাত দিতেই আরশ থামিয়ে দিল। অবজ্ঞার সাথে দুই হাত তুলে আড়মোড়া ভেঙে বলল, হাত খুলে দিস না। ইরহামের দড়ির কাছে থাকা হাত থমকালো কিছুক্ষণের জন্য। সোজা হয়ে দাঁড়িয়ে অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, কেন? আরশ নিজের ক্লিনশেভ ধারালো চোয়ালে হাত বুলিয়ে গম্ভীর আওয়াজে আওড়াল, খুলে দিলেই ফড়িংয়ের মতো তিরিং বিরিং করবে। এর চেয়ে ভালো এভাবেই বাধা থাকুক। শান্তশিষ্ট করুণ দেখতে ভালোই লাগছে আমার মিসেসকে। নুসরাত গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। আরশের তাচ্ছিল্য নিতে না পেরে দাঁতে দাঁত চেপে কটমট করে বলে উঠল, আমি করুণ না। কথা শেষ করতেই ধপাস করে দরজা খুলে গেল। মাহাদি, নুসরাত আর ইরহামের চোখ দরজার দিকে ঘুরে গেল। আরশ নিজের চেয়ারে পায়ের উপর পা তুলে বসে থাকল। পেছনে ফিরে দেখার প্রয়োজন বোধ করল না কে এসেছে। আরশ শটান হয়ে সামনাসামনি বসায় নুসরাতের দৃষ্টি তাকে ভেদ করে দরজার কাছে গেল না। উকি ঝুঁকি মারল কে এসেছে দেখার জন্য, কিন্তু অক্ষিপট সেই অবধি পৌঁছালো না। এবার পা বাঁধা ভুলে গিয়ে উঠে দাঁড়াতে গিয়েও থেমে গেল। টনক নড়ল, পা তো বাঁধা। তাই আরশের দিকে করুণ চোখে তাকিয়ে বলে উঠল, আরশ ভাই, দেখব। আরশ বুকে আড়াআড়ি হাত বেঁধে চোয়াল শক্ত করে জিজ্ঞেস করল, কি দেখবি? নুসরাত সামান্য কপাল কুঞ্চিত করে বলে উঠল, কে এসেছে তা। আরশ গম্ভীর কণ্ঠে বলল, দেখার দরকার নেই, আমাকে দেখ। নুসরাতও তৎপর গতিতে কথার পিঠে কথা ফিরিয়ে দিল, আপনাকে দেখার কিছুই নেই। গত 1 ঘন্টা যাবৎ অনেক দেখেছি, দেখার মতো বিশেষ কিছু খুঁজে পাইনি। আরশ চোখ বড় বড় করে ধমকে কিছু বলতে নেবে পেছনের কথায় থেমে গেল। ঘাড় ঘুরিয়ে সামান্য পেছনে তাকালো। আবির কেমন হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কপালে ভাঁজ পড়ল আরশের। আবির নুসরাতকে চেয়ারের সাথে বসা দেখে অবাক হলো না। না চাইতো মুখ দিয়ে বের হয়ে আসলো, তুমি? আরশ ঝটপট আবিরকে শুধরে দিয়ে বলে উঠল, হোয়াট আর ইউ? কল হার ম্যাম।
আবির মাথা নিচু রেখে আরশের কথার প্রত্যুত্তর করল, কিন্তু স্যার। আরশ কথা কেটে দিয়ে বলে ওঠে, কোনো কিন্তু না, ম্যাম বলবে। ওকে। নুসরাত আবিরের চুপসানো মুখের দিকে তাকাতেই হেহে করে হেসে উঠল। নুসরাতের এমন হাসির মানে খুঁজে পেল না আরশ। আবির নুসরাতের দিকে চোখ তুলে তাকাতে নেবে আরশ ধমকে উঠল, ওর দিকে চোখ তুলে তাকাচ্ছ কেন? চোখ নিচের দিকে রাখো। আবির মিনমিন করে বলে উঠল, ওকে স্যার। নুসরাতকে হাসতে দেখে আরশ বিরক্ত হলো। ইরহামকে ডেকে ওঠে। ইরহাম। ইরহাম জি ভাই বলতেই আরশ বলল, যা একটা লাঠি নিয়ে আয়, এই মহিলাকে দুইখা মনে হচ্ছে দিতেই হবে। দাঁতগুলো ঢুকছেই না ঠোঁটের ভেতরে। নুসরাত আরশের কথায় থামল না, দ্বিগুণ শব্দ করে হেসে উঠল। আবিরের বেচারা মার্কা মুখ দেখে নুসরাতের ইচ্ছে করছে মাটিতে গড়াগড়ি খেয়ে হাসতে। শুধুমাত্র হাত পা বাঁধার জন্য পারছে না, না হলে এখানেই শুয়ে পড়ত সে। নিজাম শিকদার আর সুফি খাতুনের ঝগড়া লেগেছে জম্পেশ। এক প্রকার সেটা জমে ক্ষীর হওয়ার মতো। ঝগড়া লাগার কারণ কেউ জানে না। সুরভি ঝগড়া থামানোর চেষ্টা করছে, কিন্তু তা থামাতে গিয়ে দুজনের কথার তোপে পড়তে হচ্ছে সুরভিকেই। আহান সুফি খাতুনের পাশে দাঁড়িয়ে ঠোঁটে হাত চেপে হাসছে মুচকি মুচকি। ঝগড়া দেখতে ভালোই লাগছে তার নিকট। সুফি খাতুনের সাথে কথায় কোনোভাবে পেরে উঠলেন না নিজাম শিকদার, তবুও হার মানতে রাজি নন তিনি। শয়তান ভদ্রমহিলাকে আজ একটা উচিত শিক্ষা না দিলে এই মহিলা মাথায় উঠে বসবে। গতবারও তার গাছের ফুল চুরি করেছে, আর এবারও একটা হেস্তনেস্ত করেই ছাড়বে নিজাম শিকদার। তাই নতুন উদ্যোগে ঝগড়া করতে ব্যস্ত হলেন ওনারা। সুরভি নিজের দাদাকে থামানোর চেষ্টা করলেও আহানের মধ্যে সেই মনোভাব পরিলক্ষিত নয়। আহান বাড়ির বাহিরে বসার জন্য চেয়ার পাতা ওখান থেকে একটা চেয়ার এনে বসে গেল আরাম করে। গালে হাত দিয়ে দেখতে মনোযোগী হলো টানটানি ঝগড়া। মাঝে মাঝে মুখ দিয়ে শব্দ বের করে চিয়ারাপো করল। সুরভি বুঝে গেল আজ আর এই ঝগড়া থামবে না। এই দুজনকে থামাতে গিয়ে বিনা কারণে নিজের এনার্জি নষ্ট করার কোনো মানেই হয় না। তার চেয়ে ভালো বসে বসে দুজনের হাড্ডাহাড্ডি লড়াই দেখা। সুরভিও আরাম করে ঝগড়া দেখার জন্য চেয়ার টেনে বসল। আহানের মতো গালে হাত দিয়ে মনোযোগী হলো ঝগড়া দেখায়। নিজাম শিকদার রাগে চিৎকার করে বলছেন, আপনাকে না করার পরও কেন আপনি আমার গাছে হাত দিয়েছেন? সুফি খাতুন তার থেকে দ্বিগুণ জোরে চিৎকার করে বলছেন, দিয়েছি, বেশ করেছি। গাছগুলো বাহিরে রাখলে তো আমরা হাত দেবই। নিজাম শিকদার ক্ষোভে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে বললেন, তো গাছগুলো কি বাড়িতে ঢুকিয়ে রেখে দেব? হ্যাঁ রাখুন, আমরা কি না করেছি? সুফি খাতুন মুখ ঝামটা দিয়ে চলে গেলেন। আহার নিজেও পাতা চেয়ার হাতে তুলে নিয়ে নানির পেছনে যেতে যেতে নিজাম শিকদারের মুখের উপর গট করে দরজা লাগাতে ভুলল না। মেঘের আধারে ঢাকা আকাশ, মৃদু বাতাস বইছে চারিদিকে। ঠান্ডা বাতাসের স্পর্শে গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার উপক্রম। গ্রোসারি শপের গ্লাস বেয়ে ধীরে ধীরে নেমে যাচ্ছে বৃষ্টির ঝিরিঝিরি কণা। তা আলগোছে স্পর্শ করছে দুর্বা ঘাসগুলোকে। বাহিরের বৃষ্টির জন্য গ্রোসারি শপের স্লাইডিং দরজা টানা হয়েছে অনেক আগে। ইস্টাদ শপিং কার্ট ঠেলে নিয়ে বিভিন্ন মশলার আইটেম সেখানে রাখল। একবার চোখ বুলিয়ে নিল সবগুলো আইটেম রাখা আছে কিনা তা দেখার জন্য। তারপর আবারও অগ্রসর হলো চকলেট চিপস নেওয়ার উদ্দেশ্যে। জাইন চুপচাপ বিল কাউন্টারে দাঁড়িয়ে আছে, ইস্টাদকে নিশ্চিন্তে জিনিস কিনতে দিচ্ছে। মেয়েটার সাথে এসেছিল এক পলক দেখার জন্য। এখানে দাঁড়িয়ে থেকে সে খুব ভালো মতোই দেখতে পারছে মেয়েটাকে। ইস্টাদ জাইনকে পাশ কাটানোর সময় অভ্যেসবশত নিজের গলায় ঝুলানো মিনি ব্যাগ হাতালো। কিছু খুচরা নোট ছাড়া আর কিছুই পেল না।
তাই চকলেট কেনার জন্য অগ্রসর হওয়া পা থামিয়ে ফিরে আসলো আবারও নিজের জায়গায়। জাইন নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে সব কিছু লক্ষ্য করল। চুপচাপ এগিয়ে গিয়ে ইসরাতের হাতের মুঠোয় থাকা শপিং কার্ট নিজের কাছে হস্তান্তর করল। মেয়েটাকে ওভাবেই বিল কাউন্টারের কাছে দাঁড় করিয়ে রেখে শপিং কার্ট নিয়ে সেদিকে চলে গেল। ইসরাত না করার পূর্বেই জাইন বড় বড় পা ফেলে অদৃশ্য হয়ে গেল গ্রোসারি শপের ভেতর। 10 মিনিট পার হওয়ার পর দেখা মিলল জাইনের। 2 হাতে একটা ভর্তি শপিং কার্ট ঠেলে নিয়ে আসছে। তার সাথে আরেকজন সেলসম্যান, যে জাইনের পেছন পেছন আরেকটা শপিং কার্ট ঠেলে নিয়ে আসছে। ইসরাত বাকরুদ্ধ চোখ মুখ নিয়ে তাকিয়ে থাকল। নিজের সামনে এগিয়ে আসা গম্ভীর মুখ বিশিষ্ট লোকটাকে এভাবে এত কিছু নিয়ে আসতে দেখে নির্বাক বনে গেল। জাইন ততক্ষণে তার পাশে এসে দাঁড়িয়েছে। ক্যাশ কাউন্টারে থাকা মহিলা জিনিসপত্রগুলো স্ক্যান করে জাইনের উদ্দেশ্যে বলল, স্যার, আপনার বিল 30,000 টাকা হয়েছে। ইসরাত কিছু বলতে যাবে জাইন ঠোঁটে আঙুল রেখে চুপ দেখালো। গম্ভীর কণ্ঠে মহিলাকে জিজ্ঞেস করল, কার্ড হলে চলবে? মহিলাটি বিনয়ী সুরে বলে উঠল, জি স্যার। মহিলাটির কথা শেষ হতেই জাইন পকেট হাতড়ে বিল পেমেন্ট করার জন্য কার্ড বের করল। ইসরাত মিনমিন করে বলল, এত কিছুর প্রয়োজন ছিল না। জাইন ভ্রু বাঁকালো সামান্য। ইসরাতের এমন মতবাদ পছন্দ না হওয়ার গম্ভীর ভঙ্গিতে পাশ ফিরে তাকিয়ে শুধালো, আর ইউ শিওর? ইসরাত মাথা উপর নিচ নাড়ানোর পূর্বেই জাইনের উদ্দেশ্যে মহিলাটি ডেকে উঠল। হাতের পিওএস মেশিনটা এগিয়ে দিল পিন দেওয়ার জন্য। জাইন নিজের এটিএম পিন ইসরাতকে দেখিয়ে চাপতে চাপতে বলে উঠল, আপনাকে আমি পরে দেখে নেব ইসরাত। ইসরাত চোখ উল্টালো জাইনকে দেখিয়ে। জাইন গম্ভীর চোখ মেয়েলি মুখে স্থির রেখে নিজের শক্ত চোয়ালে হাত বুলালো। কোনো শব্দ করল না, বিড়বিড় করল কিছু একটা। আবির হাতে একটা ফাইল ধরে দাঁড়িয়ে আছে। সামনাসামনি বসা দুইজনকে চুপচাপ দেখছে সে। মনে মনে ভাবছে নানা চিন্তা। জোড়া দিচ্ছে নুসরাত আর আরশের কী সম্পর্ক হতে পারে। নুসরাতকে 2-1টা গালিও দিল। তার স্যারের মতো মাটির মানুষকে এই শয়তান মেয়েটাকেই গার্লফ্রেন্ড করতে হলো। বাহবাও দিল নুসরাতকে। এই মেয়ের কী ট্যালেন্ট! স্যারের মতো বড়লোক মানুষ পটিয়ে ফেলেছে। এবার তো বস্তি থেকে একদম হাই প্রোফাইলে চলে যাবে। আবির দ্বিধাদ্বন্দ্বে ভরা কণ্ঠে আরশকে প্রশ্ন করল, স্যার, ম্যাম কি আপনার গার্লফ্রেন্ড? আরশ ধমকে উঠল আবিরকে। শক্ত চোখ তার দিকে নিক্ষেপ করে বলে উঠল, গার্লফ্রেন্ড হতে যাবে কেন? আমার মিসেসও। আর তুমি বারবার ওর দিকে চোখ তুলে তাকাচ্ছ কেন? চোখ নিচের দিকে স্থির রাখো, আমার বউয়ের দিকে না। নুসরাত গা দুলিয়ে খিক খিক করে হেসে উঠল। আবির নুসরাতের হাসিতে বিরক্ত হলো। মস্তিষ্কে কত কথা জমল, তার মধ্যে এমন একটা কথা জমল তা তাকে ভাবালো। বিড়বিড় করল, কি চতুর মেয়ে রে বাবা, স্যারকে বিয়ে করে নিয়েছে। নির্ঘাত সম্পত্তি দেখে পটিয়ে নিয়েছে মাটির মানুষটাকে। পটাবে কিভাবে? কালো জাদু করেছে নিশ্চিত, না হলে এমন পেতনি মেয়ে স্যারের বউ হবে নাকি? স্যার তো আরও সুন্দরী মেয়ে ডিজার্ভ করেন। সামনাসামনি আরশকে জিজ্ঞেস করল বিপরীত প্রশ্ন, স্যার, কবে বিয়ে করলেন? আমাদের দাওয়াত দিলেন না। আরশ কপাল কুঞ্চিত করে তাকালো আবিরের দিকে। তিক্ত বিরক্ত কণ্ঠে বলে উঠল, তোমার ম্যামকে আমি আজকাল বিয়ে করেছি নাকি? আজব, তোমার জন্মের আগে বিয়ে করেছি। আই মিন 13 বছর আগে বিয়ে করেছি। আবির চোখ দুটো বড় বড় করে ফেলল। শুধালো, তাহলে ম্যামকে এভাবে বেঁধে রেখেছেন কেন? এটা আমাদের পার্সোনাল ব্যাপার, তোমাকে বলতে যাব কেন? আবির উপর নিচ মাথা নাড়ালো। মনে মনে প্রশ্ন জাগলো, কিন্তু ভয়ে মুখ ফুটে বের হলো না। আরশের কাছ থেকে পারমিশন নিতে বলল, স্যার,
লাস্ট একটা প্রশ্ন। আরশ হু বলতেই আবির শুধালো, আপনাদের বিয়ে হলো কিভাবে? আমার মরহুম দাদা আমার সাথে তোমার ম্যামের জোর করে বিয়ে দিয়েছেন। আমি করতে চাইনি, কিন্তু আমার মরহুম দাদা সম্পত্তি থেকে বেদাখিল করে দেবেন বলে ভয় দেখানোর জন্য বিয়ে করেছি। ইরহাম আবিরের মুখ দেখে ঠোঁট টিপে হাসল। নুসরাত এতক্ষণ হাসলেও এবার মুখ বন্ধ করে চেয়ে আছে দুইজনের দিকে। মন দিয়ে শুনছে দুইজনের কথা। মাহাদি আরশকে টিপ্পনি কাটার জন্য মাঝ থেকে এমনভাবে বলল যেন আবিরকে বোঝাচ্ছে সে। তেষ্টা সুরে টেনে টেনে বলল, ম্যাম হলো আপনার স্যারের একমাত্র দায়িত্ব, এছাড়া আর কিছুই না, বুঝেছেন? তাই দায়িত্ব বুঝে নিতে আপনার স্যার এসেছেন, এর বেশি কিছু না, শুধুই দায়িত্ব। আরশ নুসরাতের দিকে চুপচাপ তাকিয়ে আছে। ভ্রু সামান্য বাঁকা হয়ে আছে সামনের লোকটার। স্পষ্ট বোঝা যাচ্ছে মাহাদির কথায় বিরক্ত। নুসরাত এসবের পরোয়া করল না, মাহাদির কথায় রুম কাঁপানো হাসি দিল। আবির নুসরাতের দিকে না তাকিয়ে জিজ্ঞেস করল, স্যার, ম্যাম সম্পর্কে আপনার কি হন? আরশ ছ্যাঁত করে উঠে বলল, তা জেনে তোমার কী লাভ? চুপ করে থাকো আর প্যান প্যান বন্ধ করো। ইরহাম ঠোঁট কামড়ে হাসছে। মাহাদি কোনো রকম বলে উঠল, এখনও বোঝুনি গাধা, ম্যাম হলেন আপনার স্যারের দ্বিমাত্র চাচাতো বোন। আবিরের মাথায় অজান্তেই বোম ফাটিয়ে মেহেদি হেসে উঠল। আবিরের মুখটা দেখার মতো কালো হয়ে গেল। নুসরাত আর ইরহাম দুজন গলা মিলিয়ে হাসতে লাগলো, এতে করে আরও বেশি। আরশ তা দেখে অভ্যেসবশত নিজের ধারালো গম্ভীর সুরে কিয়ৎকাল আগের প্রশ্ন আবার ছুড়ল, কার সাথে রিলেশনে ছিলি? নুসরাত হাসতে হাসতে ভুলে বসেছে আরশ সামনে। আরশকে ইরহাম মনে করে আবিরের দিকে আঙুল তুলে বলে উঠল, ওই ব্যাটার সাথে। কথাটা শেষ করতেই ঠোঁট থেকে ফুঁস করে হাসি উধাও হয়ে গেল। চোখ তুলে আরশের দিকে তাকালো। আরশও তার দিকে তাকিয়ে আছে। মুখের অবস্থার কোনো ভাবাবেগ নেই, আগের মতোই গম্ভীর, শক্ত করে রাখা ক্লিন শেপ চোয়াল। পুরুষালী চোখ দুটোতে কিছু একটা জ্বলজ্বল করছে, তা ঠাউর করতে পারল না নুসরাত। ঠোঁট কামড়ে একবার আবিরের দিকে তাকায় নুসরাত। মুখটা বেচারা করে রেখেছে। চোখ নিচু করে চোরের মতো একবার আরশকে দেখছে, তো একবার তাকে। নুসরাত উপরে উপরে নির্বিকার থাকার চেষ্টা করলেও ভেতরে ভেতরে ঠিকই ভয়ের দানা বাসা বাঁধল। ঠোঁট চেপে কিছু বলতে নেবে আরশ অত্যাধিক হিমায়িত কণ্ঠে বলে উঠল, হাত খুলে দে। মাহাদি এগিয়ে এসে খুলে দিতে যাবে, আরশ চোখ রাঙালো। শাসানোর সুরে হিসিয়ে বলল, তোকে বলেছি ওর থেকে গুনে গুনে 20 ফুট দূরে থাকবি তুই। মাহাদি ঠাট্টা করে বলল, ঠিক আছে, দূরে থাকব, কিন্তু 20 ফুট হয়েছে কিভাবে জানব? আরশ কথার উত্তর দিল না। জিহ্বা দিয়ে গাল ঠেলল। নীরবে কিছু একটা ভাবতে বসল। ইরহাম নুসরাতের হাতের বাঁধন খুলে দিয়ে পায়ের বাঁধন খুলতে যাবে, তার পিঠে শক্তি দিয়ে একটা কিল বসালো নুসরাত। দাঁতে দাঁত চেপে ধরল। এত শক্ত করে ধরল যে দাঁতগুলো দাঁতের সংঘর্ষের ফলে যে আওয়াজ হলো তা কানে এসে লাগলো ইরহামের। ইরহাম নুসরাতের নীরবে করা রাগ তার প্রতি কতটুকু হয়েছে তা উপলব্ধি করতে পারল। কোনো কথা না বলে নির্লিপ্ততার সহিত নুসরাতের পায়ের বাঁধন খুলে দিল। নুসরাত গলার স্বর নিচে নামিয়ে ইরহামের শোনার মতো করে আওড়ায়, তোর সাথে আমার সম্পর্ক এখানেই শেষ। নুসরাত এসব বললেও আধ ঘন্টা পর তাদের মধ্যে সব ঠিক হয়ে যাবে, তাই ইরহামও নুসরাতের কথায় মোটেও বিচলিত হলো না। ইরহাম নুসরাতের পা খুলে দিতেই উঠে দাঁড়ায়। এতক্ষণ পা বাঁধা থাকায় অসাড় হয়ে আছে, তাই নাড়ানোর সক্ষমতা হারিয়ে গেছে অনেক আগে। নিজের জায়গায় আবারও বসে গিয়ে পা ঝাড়া দেয়। মুখ ব্যথাতুর বানিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা চালালে আরশ তার দিকে কিছু একটা ছুঁড়ে মারে। গমগমে স্বরে বলে ওঠে,
ক্যাচ। নুসরাত ক্যাচ ধরার আগে তা পাশ কাটিয়ে চলে যায়। বিরক্ত হয়ে নুসরাত পিছু ফেরে। তখনই মাহাদি হাত বাড়িয়ে চাবি একটা নুসরাতের হাতে ধরিয়ে দেয়। নুসরাতের কানে এসে বাড়ি খায় একটা কথা। আরশ পেছন থেকে শক্ত গলায় বলছে, তোকে বলেছি আমি চাবি খুঁজে দিতে, আরেকবার দেখে নেই তোকে ওর আশেপাশে, তোকে আমি কোপাবো। আই অ্যাগেন রিপিট, মাহাদি, তোকে আমি কোপাবো। আবিরের অবস্থা নাজেহাল। ভয়ে হাত পা সব অসাড় হয়ে আসছে। অস্বাভাবিক কাঁপাকাঁপি করছে তার হাত পা। ঘর্মাক্ত মুখ এক হাত দিয়ে মুছে নিল। নুসরাত সেদিকে তাকিয়ে আবিরের উদ্দেশ্যে গুড বাই হাত নাড়াল। হেসে হেসে বলে উঠল, আপনার দিনটা ভালো কাটুক এই হালুমের সাথে। বেঁচে থাকেন যদি অবশ্যই আমি নুসরাত নাসির বস্তির মেয়ে ফল নিয়ে আপনার সাথে দেখা করতে আসব। আপনার আত্মার মাগফিরাত কামনা করি। এছাড়া আর এই মুহূর্তে আর কোনো দোয়া করতে পারছি না। ইরহাম আর নুসরাত দুজন একসাথে দুই হাত তুলে মুখের সামনে ধরল। সমসুরে বলে উঠল, আমিন। বলেই দুজন দুই হাত দিয়ে মুখের মধ্যে হাত বুলালো। মাহাদি দুজনের কাণ্ড দেখে হাসছে। আরশ নিজের চেয়ারে চুপচাপ বসে থেকে ভ্রু বাঁকিয়ে লক্ষ্য করছে দুজনের কাণ্ড। নুসরাত এবার আরশের দিকে তাকিয়ে কপালে হাত ঠেকালো। অত্যন্ত বিনয়ের সহিত সালাম ঠুকল। আসসালামু আলাইকুম বড় ভাই। আরশ চুপচাপ তাকিয়ে থাকলো নুসরাতের পানে। নুসরাত দরজা দিয়ে বের হতে যাবে, আরশ আদেশ দিল, দাঁড়া। নুসরাত ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই আরশ গম্ভীর স্বরে বলে ওঠে, সোজা হয়ে দাঁড়া। নুসরাত সোজা হয়ে দাঁড়িয়ে ঠোঁট এলিয়ে হাসার পূর্বেই নিজের বাগাল দিয়ে বয়ে গেল জোরালো থাপ্পড়। থাপ্পড়ের জোরে নুসরাতের মুখ ঘুরে গেল অন্য পাশে। আবারও মুখ তুলে তাকাতেই আজকের দিনের মধ্যে চতুর্থ থাপ্পড় পড়ল নুসরাতের গালে। নুসরাত বিমূর্ত। বিস্ময়ে কোটর থেকে চোখ বের হওয়ার মতো 2 ইঞ্চি হাঁ করে তাকিয়ে আছে আরশের দিকে। ইরহাম চোখ নিচের দিকে নামিয়ে দাঁড়িয়ে রইল। আরশ বা নুসরাতের কোনো কথায় বা কাজে হস্তক্ষেপ করল না। চোখ নিচের দিকে থাকতে থাকতে কান বাজানো আরেকটা থাপ্পড় পড়ল। সেই থাপ্পড়ের শব্দ পুরো রুমে প্রতিধ্বনি হলো। ইরহাম ভয়ে ভয়ে নুসরাতের দিকে চোখ তুলে তাকালো। মনে করল এই তো গালে 5 আঙ্গুলের ছাপ বসল মেয়েটার। কিন্তু তেমন কিছুই নেই। আর চোখে সামনে ঘোরালো। দেখল শটান হয়ে দাঁড়িয়ে থাকা আরশের উজ্জ্বল শ্যামগালে থাপ্পড়ের চিহ্ন। ইরহাম শঙ্কিত হওয়া চোখ আবারও ঘুরিয়ে নিল নুসরাতের দিকে। নুসরাত এক হাত কোমরে রেখে কিছু না হওয়ার ভঙ্গিতে বলে উঠল, কি বাচ্চাদের মতো থাপ্পড় মারছেন? থাপ্পড় মারতে হয় এভাবে, পুরো রুম কাঁপিয়ে। এভাবে শিশুদের মতো থাপ্পড় মারলে চলে? ইরহাম নুসরাতকে টেনে পেছনে সরিয়ে নিতে চাইল। নুসরাত হাত দিয়ে ধাক্কা দিয়ে ইরহামকে দূরে সরিয়ে দিল। বিরক্তি ভরা কণ্ঠে আওড়াল, এই সমস্যা কি তোর? দেখছিস না বড় দুজন মানুষ কথা বলছে, এর মধ্যে তুই ছোট মানুষ, তোর নাক ঢোকাস কেন? আরশের দিকে চোখ ফিরিয়ে নিয়ে বিনয়ী হাসল নুসরাত। অতঃপর অত্যন্ত নম্র গলায় বলে উঠল, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ তাহলে আসি বড় ভাই। নুসরাত জিজ্ঞেস করল যাওয়ার কথা, কিন্তু আরশের উত্তরের পরোয়া না করে রুম থেকে বের হয়ে গেল। ঠাকুরে খোলা দরজা দিয়ে নুসরাত বের হওয়ার 30 সেকেন্ড পর বের হলো আরশ। করিডোরে কাচের তৈরি রেলিংয়ের সামনে গিয়ে টান টান হয়ে দাঁড়ালো। চোখের দৃষ্টি তীক্ষ্ণতায় পরিপূর্ণ। দোতলা থেকে দাঁড়িয়ে নিচে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা নুসরাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ল। ইরহামের সাথে কিছু একটা নিয়ে কণ্ঠ খাদে নামিয়ে ঝগড়া করতে ব্যস্ত সে। ইরহাম ক্ষীণস্বরে কিছু একটা বলে ঝাড়ি মারছে নুসরাতকে। তারপর নিজের হাতের মুঠোয় থাকা নুসরাতের হাতটা ঝটকা মেরে ফেলে দিয়ে হনহন করে চলে যাচ্ছে।
নুসরাতও এক হাত উপরে তুলে অন্য হাত কোমরে রেখে হেলে দুলে ইরহামের পেছন পেছন গান গেয়ে গেয়ে বের হচ্ছে। ঠোঁটে লেগে আছে মারাত্মক হাসি। ইরহামকে জ্বালাতে পারায় এই হাসি হয়তো আয়ত্ত করেছে নুসরাতের ঠোঁট। আরও শরীর ক্যাপ মাথায় তুলল এক হাতে টেনে। নির্নিমেষ দৃষ্টি তখনও স্থির নুসরাতের দিকে। নিজের দুই হাত অলস ভঙ্গিতে প্যান্টের পকেটে পুরে ব্ল্যাক কার্ড বের করল। তর্জনিয়ার মধ্যম আঙ্গুলের মধ্যে রেখে তা ঘোরালো কয়েক সেকেন্ড। চোখ ব্ল্যাক কার্ডের উপর স্থির রেখে তার ঘাড় বাঁকা করল। মরমরে শব্দ হলো তাতে। কাঠ আঙুল দিয়ে ঘোরাতে ঘোরাতে মাহাদির উদ্দেশ্যে শক্ত কণ্ঠে উচ্চারণ করল, শুট হিম।